সংবিধানের যে কথা বলা হয়েছে, আসলে যখন তাদেরকে পরে জানা গিয়েছে বিচারপতিরা আসলে যে তখন ক্যান্টনমেন্টে ছিলেন, যে রায়টা তারা যে কথা বলেছে যে রাষ্ট্রপতি চাইলে সংবিধানের আলোকে তারা সুপ্রিম কোর্টের মতামত দিচ্ছে, এই সরকারই সম্পূর্ণ অবৈধ। তার কার্যক্রমটা পুরোটাই হচ্ছে অবৈধ। প্রথমত সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই, এবং ডক্টর সাখাওয়া আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত কিছুদিন একটা সাক্ষাৎকারে বলেছে, এই যে নির্বাচন আপনারা করতেছেন, আপনারা তো, আমরা যখন আসি আপনাদের আমাদেরকে বলেন নাই কবে নির্বাচন দিতে হবে, আপনারা তো বলেন নাই আমাদের কয়দিন থাকতে হবে, সেটা এখন আমাদের ইচ্ছা। অর্থাৎ কোন তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের একটা টার্মস এন্ড কন্ডিশন 6 মাসের মধ্যে করতে হবে, যদিও 111 তারা প্রায় 2 বছর কাটিয়েছে। তারপরেও এইখানে বলতে যে আমাদের ইচ্ছার উপরে, অর্থাৎ কোন টার্মস এন্ড কন্ডিশন এই সরকারের নেই। 1, 2 নম্বর তৌহিদ যারা বলছেন গণভোট লোককেও এই যে কি আছে এইটা জনগণ বুঝবেও না, বোঝানোর উপরে আমাদের একটাই কাজ হওয়া উচিত, তাকে বর্জন করা। প্রতিহত আমরা করতে যাব, প্রতিহত করতে গেলে তারা যেটা চাইতেছে সামান্য এই যে এইমাত্র আমি পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটা যেটা পড়লাম, তারা চাচ্ছে নির্বাচনে যত গন্ডগোল হবে, নির্বাচনের সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে আওয়ামী লীগকে তারা আদালতে নিষিদ্ধ করার চেষ্টা করতেছে। আরেকটা কথা যে নির্বাচন, তৌহিদ বলেছেন নির্বাচন না হতে পারে, হ্যাঁ না হতে পারে, তবে গণভোট হবে। গণভোট হবে, এটা বলতে পারে যে নির্বাচনী সংসদ নির্বাচন যেভাবে সহিংসতা হচ্ছে, বিভিন্ন আরো সহিংসতা বাড়বে, যেভাবে ইউনূস বলেছে এইবার নির্বাচনের উৎসব হবে, অর্থাৎ এইখানে উৎসব হবে লাশের উৎসব, এই নির্বাচন লাশের উৎসব। যেভাবে বলতে পারে সহিংসতার কারণে, যেহেতু এমপি প্রার্থীরা সহিংসতা করছে, এইটা বাদ দিয়ে আমাদেরকে গণভোটের দিকে গণভোটটা তারা করে ফেলতে পারে। এবং আমার ধারণা আমেরিকার কাছ থেকে তারা এনওসি বলে না, এনওসি পেয়ে গেছে। আমেরিকার রাষ্ট্র যেভাবে কথা বলতে চায় তারা পেয়ে গেছে। আসলে গণভোটটা যদি আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে বিএনপির অবস্থাটা কি হবে, বিএনপি দেখতেছে ক্ষমতায় তো আমরা চলেই যাচ্ছি, এবং এটা আপাতদৃষ্টি মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে। যদি নির্বাচন হয় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, জামাত যতই চেষ্টা করুক না কেন আলটিমেটলি জামাত যেতে পারবে না, তো বিরোধী দল হবে। সরকার দুর্ভাগ্যজনক হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী দল সে পার্লামেন্টে বিরোধী দল হবে, তো সরকার গঠনের চিন্তা করে, এইটা হচ্ছে আজকে আমাদের দুর্ভাগ্য। তার জন্য আমরা কম দায়ী নই। তো যেটা বলছিলাম, প্রশ্ন হচ্ছে কি আছে এই জুলাই সনদে, আস্তে আস্তে ক্রমশ প্রকাশিত একটা কথা আছে না, যেমন কালকে আমি দেখলাম ধর্ম উপদেষ্টা বলতেছে 15 দিনের মধ্যে সংস্কার করতে হবে। 15 দিন তো সংস্কার না হলে ক্ষমতা হস্তান্তর হবে না, সংস্কার করতে হবে। বিএনপি 15 দিনের মধ্যে কি সংস্কার করবে জানে, কিন্তু আলিরিয়াজ একেবারে জেরে কেসে দিয়েছে, যেটা আমি গত কয়েকদিন যাবৎ বিভিন্ন চ্যানেলে বলে আসছি, যে আজ যুক্ত হবে, হওয়ার পরে 180 দিন, অর্থাৎ প্রায় 6 মাস, 6 মাস না, 6 মাস গণপরিষদ থাকবে। এই গণপরিষদ সংবিধান পরিবর্তন, নতুন সংবিধান প্রণয়ন করবে। গণপরিষদ মানে সংবিধান সংশোধন না, নতুন এই আমাদের যে বর্তমান সংবিধান পুরোটাই থাকবে না, জুলাই সনদের আলোকে নতুন সংবিধান হবে গণপরিষদ, যেটা স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু 70-এ যারা নির্বাচিত হয়েছিলেন প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদে, তাদেরকে একটি অধ্যাদেশ দিয়ে, রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে গণপরিষদ করে ফেলেছিলেন। তারপরে তাকে সংবিধান করে 73 আবার নির্বাচন দিতে হয়েছিল, সেই গণপরিষদ হবে। এবং ওই সংবিধান হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশটা চলেছে সেই 10ই এপ্রিল 1971 যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী বাংলার সংবিধান পরিচালিত হয়েছিল। সেই গণভোট যদি এখানে তার যুক্ত হওয়ার পরে যখন তার সংবিধানটা পরিবর্তন করবে, সেই জায়গায় প্রথমত যেটা হবে, রাষ্ট্রপতির ক্ষমতা তারা বাড়াবে। ইউনূসের ক্ষমতা, ইউনূসকে রাষ্ট্রপতি করার উদ্যোগ নেওয়া হবে। 6 মাস কিন্তু তার এক্সটেনশন করে ফেললো, ক্ষমতা কিন্তু হস্তান্তর হচ্ছে না। বর্তমান রাষ্ট্রপতি কি হবে? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন সোজা ভাই।
না ওই তাহলে যে মুলা বললাম না, মুলা ঝুলিয়েছে বিএনপি না এখানে। এটা তো কোনো টার্মস, মূলত অবশ্যই আমি যেটা বলতেছি, এই 180 দিন কিন্তু কোন সরকার থাকবে না। হ্যাঁ বলো তো। এই তারেক রহমান সাহেবের কাছে আমার মনে হয় প্রস্তাবটা ছিল যে তুমি দেশে আসো বাবা, তোমার দেশে আসো, আর ওই যে আপনার বিভিন্ন আমরা মশল্লাদার ছবি বলি, ছায়াছবি যেগুলা, যে হিরো হিরোইনের দরকার, তো তারেক রহমান আর তারেক রহমানের ফ্যামিলিটা এই নির্বাচনের ওই যে আপনার সালমান খান জাতীয় সুপারস্টার কে নামানো হয়েছে একটা ছবিকে ধরেন মশলাদার ছবিকে হিট বানানোর জন্য, জগা খিচুড়ি মশলাদার ছবিকে হিট বানানোর জন্য তারেক রহমানকে দেশে নেওয়া হয়েছে। আমার ধারণা এটা, আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আমি বুঝছি, এটা তো আছেই, তারেককে বাক্সবন্দি করে নিয়ে আসে, বাক্সবন্দি করে জেলেও নেওয়া হবে, এটা পরিষ্কার। আমি যেটা বলছি, যদি বেশি বাড়াবাড়ি করে, যে কথা বলছিলাম যে আপনি প্রশ্ন যে বিএনপি এই যে 180 দিন ইউনুস থাকবে ক্ষমতায়, ওই যে আমি আগে বললাম টার্মস এন্ড কন্ডিশন নেই কিন্তু, এবং যদি এর মধ্যে তারা সংস্কার না করতে পারে তাইলে জুলাই সনদ নিয়ে অটোমেটিকলি সেটা বাস্তবায়ন হয়ে যাবে। জুলাই সনদের মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, প্রধানমন্ত্রী একজন 2 বারের বেশি থাকতে পারবেন না, 10 বছরের বেশি থাকতে পারবেন না, যতবারই হোক, এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবে। দলীয় প্রধান এই মুদ্রা কথা হচ্ছে এইটা। এবং জুলাই সন্ত্রাসীদের এই যে দিতেছে, বিভিন্ন অধ্যাদেশ দিতেছে না, ইন্ডেমনিটি দিতেছে না, সেইটা সংবিধানে সংযুক্ত হবে। অর্থাৎ তারা যা ইচ্ছা তাই করবে, তাদেরকে কিচ্ছু করা যাবে না। যদি এখন চান্স আছে, বর্তমান সংবিধান অনুযায়ী ওয়াকারুজ্জামান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের রাষ্ট্রদ্রোহ মামলা হয়, এবং এটা রাষ্ট্রদ্রোহ মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড প্রত্যেকটা মানুষের। এটা সংবিধানে আছে, কিন্তু এই সংবিধান তারা রাখবে না। আমার বিএনপি করবে। বিএনপি আমি যে বললাম না, তারেক রহমানকে খালেদা জিয়া মারা যাচ্ছে, তারেক আসে নাকি, বা আমার ধারণায় মৃত্যুই এই ষড়যন্ত্রের সাথে তারেক জড়িত আছে। যুক্তিটা হচ্ছে এইখানে, খালেদা জিয়া জীবিত থাকলে সে প্রধানমন্ত্রী পদ ছাড়তো না, কারণ শেখ হাসিনা 4বার প্রধানমন্ত্রী, সে আরেকবার, তাদের মতো তারা 3বার প্রধানমন্ত্রী, আমরা মনে করি 2বার। 4বার যদি সে না হইতে পারে, অন্তত শেখ হাসিনার থেকে বেশি না, সমান যদি না হইতে পারে, তাইলে সে এটা মানত না, তারেকের সম্ভাবনা ছিল না। 1 2 নম্বর হচ্ছে পোস্টারে খালেদা জিয়া থাকলে চেয়ারম্যানের ছবি যাবে। এনসিপি অলরেডি প্রতিবাদও করেছিল, তারেকের ছবি কেন যাবে, যে পোস্টারটায় তারেকের ছবি যাবে না, তার সামনে এই প্রতিবন্ধকরা ছিল। 1 2 নম্বর হচ্ছে একটা এমন ভাবে তারিখকে নিয়ে আসে যে বাক্সবন্দি করে বাসে করে, এবং বাসের মধ্যে কিন্তু সে আছে কিন্তু এখন। অর্থাৎ যদি বিএনপি কোন উল্টাপাল্টা কিছু করে, তাহলে তারেককে জেলে যেতে হবে। আবার হত্যা মামলা কিন্তু তামাদি হয় না, আগস্টের মামলা আবার উঠতেও পারে, এইটা বলা যায় না। সুতরাং বিএনপি এমন এক জায়গায় আটকে আছে, এখন তার ত্রাহি ত্রাহি অবস্থা হবে, কিচ্ছু করার নাই তার, জেনে শুনে বিষ করেছে পানো। আমি আমার মনে হয় 5ই আগস্টের পরে আমার ব্যক্তিগত একটা ভিডিওতে আমি বলেছিলাম, বিএনপিকে বাঁচতে হলে আওয়ামী লীগের কাছে আসতে। আওয়ামী লীগকে শেষ করার জন্য বিভিন্ন পন্থা নেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে, জোর করা হচ্ছে, আবার নৃশংসতা করা হচ্ছে ভয় ঢুকানোর জন্য। আবার আওয়ামী লীগের ভোটের জন্য সবাই কান্না করতেছে, জামাতও কাঁদে, বিএনপিও কাঁদে, অন্যরাও কাঁদে, এনসিপিও কাঁদে, আশ্রয় দেয়। কান্না মাসুদ একটা আছে না, সেও বলছে আওয়ামী লীগের জন্য নিরাপদ হচ্ছে দলীয় জোট। ফখরুল বলতেছে শেখ হাসিনা থাকলে আজকে গণতন্ত্র থাকতো, এতদিন শেখ হাসিনার সময় গণতন্ত্র ছিল না। আজকে যারা নির্বাচন করতেছেন তাদের অনেককে আমি প্রশ্ন করেছি, নৈতিকতা কোথায় গেল? আজকে তো
যারা বাম রাজনীতি করেন তারা তো নৈতিকতার কথা বলেন বেশি। আজকে যে আপনারা নির্বাচন করতেছেন, অংশগ্রহণ নির্বাচন তো হচ্ছে না। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আপনাদের যে ছিল, আপনারা হাসি মুখে যাচ্ছেন, বলতে নির্বাচন হয়ে গেলেই সব। কালকে লাইভ একজনকে বলেছি যে উনি বললেন, আমি বললাম দাদা নির্বাচন হয়ে গেলে সমস্যার সমাধান হচ্ছে না, আপনারা মনে করতেছেন যেন তেন প্রকার একটা নির্বাচন হোক না। নির্বাচন হলে বরং গিট্টু আরো বেশি লাগবে, গিট্টুটা এমন গিট্টু লাগবে বলা মুশকিল, এটা ছুটানো যাবে না। বিএনপি গিট্টু থেকে বের হতে পারবে না। তারেকের প্রধানমন্ত্রী হওয়া অনেক দূর, কিন্তু যেভাবে কথা বলে এনসিপির ছেলেরা, তাদের পিছনে ওই যে কথা আছে না, আমাদের দেশে একটা কথা আছে, বিশাল বুঝেন তো, বিশাল মার্টিন সারকে বিশাল বলে, বিশাল বলে সার কুদে কুঠির জুড়ে। সার দেখবেন বাধা আছে, কিন্তু সে বলতে তার কিন্তু সে বাধা সে ছুটতে পারবে না। ওদেরও তো পিছনে এই যে কথাবার্তা বলে, তাদের পিছনে ওরা প্রথম সনদের স্বাক্ষর করে না, কিন্তু এখন আবার সনদের পক্ষে স্বাক্ষর করে নাই, কিন্তু এখন আবার সনদের পক্ষে তারা এই 100-200 কতজনকে তারা প্রতিনিধি অ্যাম্বাসেডার নিয়োগ করছে হার পক্ষে বলার জন্য। প্রত্যেকটা লোক নিজের জন্য ভোট চায় না, হার পক্ষে ভোট চায়। সুতরাং ওই যে ইউনুসের সাথে দেখা করে এসেছিল কিছুদিন আগে, ইউনুস বলে দিয়েছে এটা তোমাদের জন্য নির্বাচন। এই হচ্ছে কথা। শুধু প্রশ্ন বিএনপি এইখান থেকে বের হওয়া বাঁচাইতে পারে একমাত্র আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দ্বারা। বিএনপি কে বাঁচাইতে পারবে না। বিএনপিকে পরিষ্কার করতেই হবে সে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে। বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে না বললে সে মানুষের ভোট পাবে না, সেই জন্য তারেক এখন নাকি জামাতকে চিনতে পারছে। আমরা চিনেছি 54 বছর আগে, খালেদা চিনতেও পারে নাই, চিনার আগে পগার পার। আর তারেক চিনতে পারছে এখন। যদি চিনতে না এখন আগে বুঝতো, তাইলে তার মা তাকে এদেরকে প্রধানমন্ত্রী মন্ত্রী বানাইতো নাকি না? যুদ্ধপরাধীদের পক্ষে তার মা স্ট্যান্ড নেই। কিছুদিন আগে তো মির্জা ফখরুল বলেছে ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পায়। বলে নাই যুদ্ধপরাধীদেরকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে? ফখরুল বলে নাই? এখন আবার যুদ্ধপরাধীদের কথা বলে। এদের লজ্জা, এদের তো কাপড় পরাই উচিত, এদের কাপড় পরাই উচিত। তারাও তো বলছে চখামিয়ার ছেলে আমাদেরকে রাজাকার বলে। না এসব বলবোই, এই হচ্ছে আমার কথা। এখন মার্টিন আপনি হাসতেছেন কেন? কিন্তু আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, সেটা তৌহিদ ভাইয়ের সাথে আলোচনার পরে আপনি দেবেন। সেটা হচ্ছে কি, বিএনপি কি এতটাই কম দূরদৃষ্টি রাখে যে তারা এই হতে যাচ্ছে, তারা এগুলো কিছুই বুঝতে পারেনি এবং গিয়ে ফাঁদে পা দিচ্ছে? এটা আপনি একটু ব্যাখ্যা করবেন একটু পরে। তার আগে আমি একটু তৌহিদ ফিতরাত ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় যে গণভোট হলো, আমাদের সুজাত ভাই যে ভবিষ্যৎ উনি যে ভিশনটা দেখেছেন এবং ওনার ক্যালকুলেশন অনুযায়ী যে জিনিসটা বললো, এবং আসলে তো ঘোষণাই দেওয়া হয়েছে যে 6 মাসের জন্য গণপরিষদ চলবে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কি কোনো গৃহযুদ্ধ কিংবা প্রক্সি ওয়ারের দিকে আগাচ্ছে বলে আপনি মনে করেন কিনা? যদি হ্যাঁ হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে, সেটা আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করুন। আমি গণভোট বা নির্বাচনের মাধ্যমে এই প্রক্সি ওয়ারের না, এটা আমি অনেক আগে থেকেই আমি বিভিন্ন সময়ে অনেক বছর ধরে, বিশেষ করে 2014-তে যখন অগ্নি সন্ত্রাস শুরু হয়েছিল, তারপর থেকেই আমি একটা কথা বলছি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ খুব একটি দুর্যোগময় অবস্থায় বিরাজ করছে। এবং আমি একটু ভিন্নভাবে বলি, যে কথাগুলো এত প্রকাশ্যে আলোচনা করা ঠিক হবে কিনা না, কিন্তু আমাদের তো পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আর রাগঢাক করে লাভ নেই। আমি যেটা দেখি যে ভারত এবং বাংলাদেশ, আমাদের যে অবস্থান, আমাদেরকে ব্যবহার করে, ঠিক যেরকম ইউক্রেনকে ব্যবহার করে, ইউক্রেনে নেটো যাবে, রাশিয়া ডেফিনেটলি বাধা দেবে, কারণ ইউক্রেনের ইউরেনিয়াম আছে, অনেক খনিজ সম্পদ আছে, তাদের নিউক্লিয়ার প্ল্যান্ট আছে। সেখানে যদি নেটো ঢুকে যায় তাহলে রাশিয়ার জন্য একটা সমস্যা হবে। সুতরাং রাশিয়া
তার স্বার্থে সে ইউক্রেন আক্রমণ করেছে। এই যুদ্ধটা লাগিয়ে দেওয়া হয়েছে যখনই আপনার ব্রাজিল, ইরান, রাশিয়া মিলে একটি জোট করছিল, তখনই এই গ্যাঞ্জামটা দিয়ে এই ভূখণ্ডে একটা সমস্যা সৃষ্টি করে ইউক্রেনকে আপনার ঢুকে দেওয়া হচ্ছে একটা প্রক্সি ওয়ারের ভিতরে। কারণ ইউক্রেনের সেই শক্তি নাই যে শক্তি নিয়ে সে রাশিয়ার সাথে যুদ্ধ করবে। এবং যুদ্ধটা সম্পূর্ণরূপে আপনার আমেরিকা এবং তার মিত্রদের মাধ্যমে, নেটোর মাধ্যমে করা হচ্ছে। এক্স্যাক্টলি আমি যেটা দেখছি, যদি বাংলাদেশে আরেকটা জিনিস হলো যে পৃথিবীময় যে জঙ্গি ইসলামিস্ট জঙ্গিদের সৃষ্টি করা হয়েছে সবকিছু কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের মাধ্যমে সৃষ্টি। যার কারণে আপনি দেখবেন আইএসএস নামে যে সবচেয়ে শক্তিশালী জঙ্গি সংগঠন, সে কখনো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না, গাজায় সে করে না, সে গিয়ে ইয়েমেনে গুলাগুলি করে, সে গিয়ে মানুষ মারে সিরিয়াতে। আপনি বিষয়টা দেখেন, আমরা মুসলমান, আপনি দীপান্বিতা আপনি ভিন্ন ধর্মের হতে পারেন, আপনি পৃথিবীময় যত ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে সবকিছু আপনার দুইটা রাষ্ট্রের ইন্টারেস্টে সৃষ্টি করা হয়েছে। এক সময় করা হতো ব্রিটিশদের ইন্টারেস্টে, তাদের যখন সূর্য ডুবতো না সেই সময়, পরবর্তীতে এটাকে আপনার আমেরিকা এবং এখন ইসরায়েলকে টিকিয়ে রাখার যে আসেন আপনি ভারতের আর আমাদের, আপনি যেটা বলছেন আমাদেরকে প্রক্সি ওয়ার, আমাদেরকে কেন প্রক্সি ওয়ারে নেওয়া হবে? পরাশক্তি চায় না পৃথিবীতে কোনো বৃহৎ শক্তিশালী ইকোনমিক এবং জনগোষ্ঠীর দেশ একত্রিত থাকুক। সেই দৃষ্টিকোণ থেকে আপনি রাশিয়াকে মোটামুটি এঙ্গেজড বাই দা ইউক্রেন, তাদের ইকোনমি আস্তে আস্তে ফল করছে। ঠিক তদ্রুপ ভারতের ইকোনমি ধ্বংস করতে হলে আপনার ভারতের সাথে বন্ধুত্বও করে আবার ভারতকে পাকিস্তান দিয়ে ঠেকায়াও রাখে। এই যে ব্যালেন্সিভ রাজনীতি আমেরিকার, সেই রাজনীতির খেসারত দেব আমরা। তাইলে ইন্ডিয়া কেন আমাদেরকে আক্রমণ করতে পারে সেটার প্রসঙ্গে বলি, আপনি যখন আমাদের এখানে ইসলামিক জঙ্গিদের উত্থান হবে আরো শক্তিশালী ভাবে, তারা প্রথমে কাকে আঘাত করবে? তারা তো দেশের মাইনরিটিকে আঘাত করবে। মাইনরিটিকে আঘাত করলে ওইখানকার হিন্দু সম্প্রদায়, ভারতের জাতিগোষ্ঠী তখন উত্তেজিত হবে এবং ভারতকে বাধ্য হবে ভারত এখানে আপনার এটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো করতে। তারপরেই আমেরিকা ভারতকে বিভিন্ন ধরনের স্যাংশন দেবে, ভারতকে কবজা করবে, ভারতকে নমনীয় করবে। যার কারণে আমি মনে করছি যে বাংলাদেশ আজকের এই পরিস্থিতি, সম্পূর্ণ রাজনীতিটা একটি প্রক্সি ওয়ারের, আগামী 5-10 বছর লাগতে পারে, একটা প্রক্সি ওয়ারের ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে। আমাদের দেশে ইসলামিক জঙ্গি যারা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে লালন পালন করা হচ্ছে, তাদেরকে পাকিস্তান এবং টার্কির সোর্সে তাদেরকে আরো শক্তিশালী করা হচ্ছে। এবং এইটা আমাদের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, স্বাধীন বাংলাদেশের জন্য একটি মারাত্মক রকমের হুমকি। কারণ ভারত তার নিরাপত্তার স্বার্থে এখানে কোনো জঙ্গিবাদী রাষ্ট্র সৃষ্টি হতে দেবে না। কিন্তু মার্টিন, আমাকে 5 মিনিটের মধ্যে যেতে হবে, আমার একটা লাইভ আছে। তাহলে হ্যাঁ, আমাদেরও সময় প্রায় শেষ। আমরা তৌহিদের সাথে কন্টিনিউ করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমি সুজল ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধের সম্ভাবনা দেখেন কিনা, এবং বিএনপি কি এগুলো কোনো কিছু আসলে না বোঝা এরকম, তারা একটা দীর্ঘ বয়সের রাজনৈতিক দল। বিএনপি হচ্ছে একটা সরকারি দল, জন্ম তার কিংস পার্টি হিসেবে। সে ক্ষমতা দেখেছে, বিরোধী দলে তার অবস্থানটা সেইভাবে ছিল না। গত 15 বছরে তারা খুবই বিভক্ত, তারা যে কোনো অবস্থায় ক্ষমতায় যেতে চায়। যার কারণে তারা বিভিন্ন সময় আপোষ করতেছে এখন। কিন্তু আপোষ করলে একটি রাজনীতি টিকতে পারে না। যেন ফেব্রুয়ারি, ডিসেম্বর, এই বিভিন্ন সময় তারা আপোষ করতেছে। কিন্তু তারেকও কিন্তু আপোষ করেই কিন্তু এসেছে। তারেক যদি আমি তো বলি, যদি বঙ্গবন্ধু কন্যার
জীবনহানির সংখ্যা না থাক, জীবনহানি এবং যেভাবে মব হচ্ছে, বেজ্জতির যে বিষয়টা, জেল ওটাকে আটকাতে পারবে না, উনি ঠিকই ফিরতেন। তারেকের কিন্তু ওই যাবজ্জীবন জেল হয়েছিল, কিন্তু মৃত্যুদণ্ড হয়নি। তারেক যদি কারেজেস হইতো, একটা লিডার হইতো, সে ওই সময় দেশে আসতো, যদি ওই সময় আসতো, আওয়ামী লীগের সময় তার অনেক পরিবর্তন হইতো কিন্তু তার দলের। এনিওয়ে, তারা কিন্তু সাহসী লিডার না, এক ভয় পায়, এবং সে দীর্ঘদিন পাশ্চাত্য দেশ থাকার পরে বাংলাদেশের তার কোনো ধারণা নেই। বিএনপি যেটা হচ্ছে, বিএনপি যে তৃণমূল থেকে শুরু করে সবাই অত্যন্ত ক্ষুধার্ত, তারা সামনে ক্ষমতা ছাড়া কিছু নেই। বিএনপি বারবার ভুল করতেছে, ভুলের কারণেই তাদেরকে তার মাসুলটা দিতে হবে। বিএনপি রাজনীতির অঙ্কটা ভুল। সজীব জয় যেমন বলেছেন, যে যখন উনি বললেন গণতন্ত্রের জন্য বিএনপির সাথে বসতেও আমরা রাজি আছি, সেই সময় এই বিএনপি ওয়ালারা পরিহাস করেছে। এখন যেটা মনে হচ্ছে তাদের আজকে তাদের কথাবার্তা শুনবে না। তারপরে সজীব বলেছেন যে বিএনপি আমার রাজনৈতিক শত্রু, কথা প্রতিপক্ষ, শত্রু না। বিএনপি যদি রাজনৈতিক ক্যারেক্টারটা হইতো, তাইলে আজকে তারা যেমন জাতীয় পার্টি যেভাবে রাজনৈতিক ক্যারেক্টার গ্রহণ করেছে, সে কিন্তু হার পক্ষে বলতেছে না, বিরুদ্ধে বলতেছে। প্রায় আওয়ামী লীগ সম্পর্কে যতটুকু শক্তি তার নিয়ে কথা বলতেছে। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে না, বিএনপি কিন্তু নিষিদ্ধ করেছে কার্যক্রম। ওরা মনে করছে আওয়ামী লীগ আজকে যে এই যে যদি মাঠে থাকে তাইলে তাদের ক্ষমতায় যাওয়ার পক্ষে সম্ভব না। এখন তারা মনে করতেছিল, প্রথম দিকের তার ধারণা ছিল তারা দৌড় দিয়ে গণভবনে ঢুকে যাবে, এই বঙ্গভবনে ঢুকে যাবে, পার্লামেন্টে ঢুকে যাবে, তাদের প্রতিপক্ষে হবে না। কিন্তু তারা এই যে এই সর্বপক্ষে জামাতকে এই জৌরবান থেকে শুরু করে পর্যন্ত প্রতিপালন করে নিয়ে এসে ওরা বুঝতে পারে নাই জামাত তাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে যাবে। এখন তারা দেখতেছে না, তো সহজ না। জামাতের সাথে যুক্ত হয়েছে ইউনুস, তার সব, আর ইউনুসের সাথে যুক্ত হয়েছে জামাত। সবাই মিলে তারা একটা ষড়যন্ত্র করে রাখছে, যেটা বিএনপি ধরতে পারলেও এই মুহূর্তে কিছু কিছু ইয়ে আছে না, যখন ঢুকে যায় সেখানে বের হতে পারতেছে। তারা হয়তো বাঁচার জন্য 12 তারিখ যদি গণভোট হয়ে যায় তাহলে একটা নাড়া দিতে পারে, কিন্তু কতটুকু নাড়া দিতে পারবে সেইটা। এবং তাকে আমি আবারও বলতে, তাকে বাঁচাইতে হলে আওয়ামী লীগ লাগে। তা আওয়ামী লীগের সাথে মাপ চাইতেই হবে, যা আওয়ামী লীগকে জয়ের মতোই বলতে হবে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ শত্রুটা। যার কারণে আজকে ফখরুলকে আক্ষেপ করে বলতে হয়, যদিও শেখ হাসিনা কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য উনি বলেন কর্মীদেরকে ফেলে শেখ হাসিনা চলে গিয়েছেন। না, শেখ হাসিনা না গেলে বরং কর্মীরা ডিমোরাল হইত। আমার নিজের কথা বলি, এটা কথা বলে আমি শেষ করবো। আরেকদিন গুলো এই যে মুক্তিযুদ্ধের দিকে আমরা যাবো, আমাদের যুদ্ধ একটা করতে হবে, আমি সংক্ষেপে বলে শেষ করব। আমি আগে বলি, 5ই আগস্ট সকাল 9টায়, আমাদের সময় 9টায়, বাংলাদেশ সময় তখন বোধ হয় 5 ঘন্টা আগে, আমার একজন সাংবাদিক লন্ডনে ফোন করে, সুজাত ভাই এই হয়েছে অবস্থা। আমি শেক করতেছিলাম, আমি বললাম তুমি রাখো, আমি দেখতে খোঁজ খবর নিই। আধা ঘন্টার মধ্যে আমি যখন কনফার্ম হয়ে গেলাম বঙ্গবন্ধু কোন বেঁচে গিয়েছেন, শেখ রেহানা বেঁচে গিয়েছেন, আমি সাথে সাথে কাম হয়ে গেলাম। কারণ শেখ হাসিনা বেঁচে আছেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন। আমি জানি একটা নেত্রী নাকি একটা বই হচ্ছে, সেখানে আমি লিখেছি আমাদের একজন শেখ হাসিনা আছে। এই যে কথাটা বললাম, কর্মীরা চায়নি সেখানে দেশত্যাগ করা, কর্মীরা খুশি হয়েছে, অন্যদের নেতাদের বলতে বলবো না। ফখরুল এই কথা বলে আওয়ামী লীগ কর্মীদেরকে কোনো অবস্থায় আপনি মন ভাঙাইতে পারবেন না। দালালরা, চাটুকার যারা, তারা আপনার পক্ষে যাইতেই পারে, অসুবিধা নাই, কিন্তু কর্মী যাবে না, যারা আসলে আওয়ামী লীগ করে, ছাত্র। মুক্তিযুদ্ধ সংক্ষেপে বলি, অত্যন্ত চমৎকার তৌহিদ ব্যাখ্যা করেছে। ইউক্রেনের প্রেক্ষাপট যদি আমরা দেখি, আমাদের প্রেক্ষাপটটা সেম। এখন জয়শঙ্কর একটি কথা বলেছেন, যে দুইটির মধ্যে একটি, প্রথমত যে আমি বারবার যে সব লাইভে বলি, শেখ হাসিনা কিন্তু ভারতে বন্দী না, ভারতের শেখ হাসিনা সম্মানিত অতিথি, শুধু উনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তবে
বাড়ির মালিক অতিথি তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না, বাড়ির মালিককে মন যুগায় চলতে হয় অনেক সময়। তো কিন্তু আরেকটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা শুনেছি, জয়শঙ্কর বলেছেন, আমরা শুনেছি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের অন্যতম অভিযোগ ছিল অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। আমরা এইবারে এই নির্বাচনটা সেইভাবে দেখতে চাই, এই বলে কিন্তু রেখে দিয়েছি, নির্বাচন যদি হওয়ার পরে ওনারা তখন কথা বলবে। আর নিজের স্বার্থেই ভারত, এবং যদি কল সৃষ্টি না হয়, চাইলেই ভারত আপনাকে বঙ্গবন্ধু 7ই মার্চে ঘোষণা দিতেন, ভারত আপনাকে সামান্যতম সাহায্য করতো না, আপনি হইতেন বিচ্ছিন্নতাবাদ। যে বুঝতে কারণে পারতেন? 26 হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ অনেক টেকনিক্যাল ছিল। এবং বিচ্ছিন্নতাবাদের মধ্যে ব্যবধানটা এই জায়গায়। আজকে হ্যাঁ। যুদ্ধ শুরু করলেই, কোনো কারণ ছাড়া মুক্তিযুদ্ধ শুরু করলেই, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, তো একটা কজ থাকবে। কথাটা বুঝতে পারতেছেন? ভারত যে ফলে আসবে, তাদের এই জুলাই সনদ আসলে মানে টেকে না।